খালেদা ম্যাডাম আমাদেরকে বললেন যে হ্যাক হয়ে গেলে কি হবে, মিস ইনফরমেশনে কি হবে, কিন্তু হ্যাক থেকে বাঁচার জন্য আরো কি করা যেতে পারে এআই এর যুগে, সেই বিষয়ে আমরা এখন একটু শুনবো। আমরা অনুরোধ জানাচ্ছি আজাদ ভাইকে, ইস্টার্ন ব্যাংক পিএলসি আইটি সিকিউরিটির হেড আজাদ ভাই, উনি আমাদেরকে এআই এর সময় কিভাবে আমরা হ্যাকিং থেকে বাঁচতে পারি সেই বিষয়ে কিছুটা নির্দেশনা দিবেন। আজাদ ভাই। সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। এখানে পরিচিত অনেক লোক আছেন, প্রফেশনাল, ইন্ডাস্ট্রি প্রফেশনাল যারা এক্সপেরিয়েন্স এবং বিশেষ করে আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন অ্যাক্টিভলি, তাদেরকে দেখে রিয়েলি খুব ভালো লাগছে। আর বিশেষত বিডিএসএফ এই ধরনের উদ্যোগটা নিয়েছে, খুবই ভালো একটা উদ্যোগ। মানে সাইবার সিকিউরিটির সচেতনতার পাশে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস খুবই ইন্টারেস্টিং জিনিস। ওনারা 2023 সালে সিমিলার একটা ইভেন্ট করেছিল। আমি দুঃখিত 2023 সালে আসতে পারিনি, কারণ 2023 সালে ওই সেমিনার সময় ইউএসএ আরেকটা কনফারেন্সে আমি অ্যাটেন্ড করেছিলাম। তো এইবার ভেবেছি যে কোনো মূল্যে এটাকে আমার অ্যাটেন্ড করতেই হবে। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা শুরু করি। আমাদের যে টপিকসটা আছে, আমরা প্রচুর সাইবার অ্যাটাক দেখতেছি এখন, মানে সবাই এক্সপেরিয়েন্স করি প্রতিদিন। ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি স্পেশালি প্রচুর সাইবার অ্যাটাক হচ্ছে। আপনারা পেপারে দেখতেছেন আমাদের হতাশা তৈরি হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, হোয়াটসঅ্যাপে হ্যাকিং হচ্ছে, আমাদের র্যানসমওয়্যার অ্যাটাক হচ্ছে, ওয়ার্ল্ড হচ্ছে। এটা শুধু বাংলাদেশের ঘটনা, আমরা কিন্তু সেই হিসাবে অনেক কম। ইউএসএ স্ট্যাটিস্টিক যদি দেখেন, ইউএসএর বড় বড় হসপিটাল হ্যাক হয়ে যায় র্যানসমওয়্যার অ্যাটাক। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট র্যানসমওয়্যার অ্যাটাকটা হয়েছে, তারা র্যানসম দিতে বাধ্য হয়, এই ধরনের সিচুয়েশন হয়েছে। ইউকেতে হেলথ কেয়ার অ্যাফেক্টেড হয়েছে, তারপরে গ্যাস লাইন, কলোনিয়াল গ্যাস লাইন টাইপ অ্যাফেক্টেড হয়েছে। সেগুলো আমরা অনেকটা ভালো আছি, আমাদের এই রিলেটেড অ্যাটাকগুলো থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। আমরা মনে একটু যদি চুপ করে শুনি সবাই ভালো লাগবে। আর আমার সেশন খুব বেশি সময় নেব না, 20 মিনিট, দেন আমরা কিছু কোয়েশ্চেন নেব, সেই ব্যাপারগুলোতে আমরা আলোচনা করবো। তো আমার আজকের টপিকস হচ্ছে ডন্ট গেট হ্যাক, লেট এআই গার্ড ইউর গেট। টপিকসটা থেকে হয়তো কেউ কেউ অ্যাজাম্পশন করতেছেন, কার কোনো অ্যাজাম্পশন আছে টপিকসটা থেকে কি হতে পারে? টপিকসের ডিসকাশন পয়েন্ট কেউ কি বলতে পারবে? একটু জুড়ে কে বলতেছিলেন যে এআই রাইট, এক্স্যাক্টলি রাইট। আমাদের টপিকসটা হচ্ছে এই যে সাইবার অ্যাটাক গুলো হচ্ছে, এই অ্যাটাক গুলো প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের এআই কিভাবে হেল্প করতে পারে। তো আমার পরিচয় মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইস্টার্ন ব্যাংক হেড অফ আইটি ইনফরমেশন সিকিউরিটি হিসেবে আছি। পাশাপাশি আইসাকার নাম শুনেছেন আপনারা, আইসাকা ঢাকা চ্যাপ্টারে আমি সেক্রেটারি। আমরা এআই যাব, তার আগে আমরা একটা টিপিক্যাল ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সিনারিও দেখি কি কি ধরনের অ্যাটাক হয়। আমরা প্রথমে যদি দেখি এটিএম এর ক্ষেত্রে আমরা কি কি ধরনের অ্যাটাক পাই। এখানে দিস ইজ নট এক্সস্টেড লিস্ট, এর বাইরেও অ্যাটাক থাকতে পারে, আছে। আমরা এখানে হাই লেভেলে দেখছি। এটিএম এর ক্ষেত্রে মোস্টলি আমরা পাই ম্যালওয়্যার, কার্ড স্কিমিং, এটিএম জ্যাকপটিং, যেটার মাধ্যমে লাইক উইদাউট কার্ড টাকা ডিসবার্স হতে থাকে, জ্যাকপটিং। দেন হচ্ছে রিমোট অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল, র্যানসমওয়্যার। এগুলো হচ্ছে এটিএম এর ক্ষেত্রে টিপিক্যাল অ্যাটাক। দেন পজ, সবাই আমরা ইউজ করি পজ মেশিন, ঠিক আছে? পজের ক্ষেত্রে কি কি অ্যাটাক হচ্ছে? ম্যালওয়্যার, কার্ড স্কিমিং, স্পুফিং, কিলগার। কিলগার সম্পর্কে আইডিয়া আছে কারো? কিলগার নেটওয়ার্ক স্লিপিং। দেন একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের ডিজিটাল চ্যানেল থাকে, ডিজিটাল চ্যানেল মানে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, সেগুলোর ক্ষেত্রে কি কি ধরনের অ্যাটাক হয়? সিমিলার ফিশিং, ফার্মিং। ফার্মিং অ্যাটাক সম্পর্কে আইডিয়া আছে সবার? ফার্মিং, আচ্ছা, ফার্মিং বলে আসলে ফার্মিং আসছে কৃষকরা যখন ফার্ম করে এগ্রিকালচার সেটার মতো, মানে আপনার এখানে পুরো একটা ম্যালওয়্যারের রুট ফার্ম হয়ে গেল, বীজ বপন হলো, একটা সময় সে অ্যাটাক জেনারেট করবে, এটাকে বলছে ফার্মিং। ডিডোস অ্যাটাক, ডিপিতে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল মানে আমি এখন বসে আমি ইন্টারনেট ব্যাংকিং এর ট্রানজাকশন করছি, মাঝপথে ইন্টারনেটে কেউ একজন স্নিপিং করে সেখান থেকে আমার ইউজার আইডি পাসওয়ার্ড চুরি করলো, ওটিপি চুরি করলো। এবং গত কয়েক মাসে বাংলাদেশে এই ধরনের অনেকগুলো ঘটনা দেখা গেছে, ওটিপি বাইপাস,
মাঝখানে ওটিপি চুরি হয়ে যাচ্ছে, কাস্টমার থেকে ওটিপি নিয়ে যাচ্ছে, পাসওয়ার্ড থেফট হয়েছে, এগুলো সবই হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের এক্সাম্পল। তারপরে দেখেন আমরা ব্যাংকিং অ্যাপ্লিকেশন, ব্যাংকিং এ প্রচুর অ্যাপ্লিকেশন থাকে। একটা ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউট রান করতে গেলে অনেক এভারেজ 100 অ্যাপ্লিকেশন ইউজ হয়। আমরা হয়তো শুধুমাত্র দেখি এটিএম যখন ইউজ করি, এটিএমটা দেখি, মোবাইল অ্যাপসটা দেখি, বিহাইন্ডে যে কত ধরনের অ্যাপ্লিকেশন রান করে সেটা কিন্তু যারা ব্যাংকের সেক্টরে কাজ করে তারা বুঝতে পারে। আমরা এই ধরনের ডেটাগুলো দেখতে পারি, কি কি হতে পারে: ডিডোস, ফিনান্সিয়াল ফ্রড, disclosure of sensitive information, lot of data integrity, privilege escalation. সবার তো আইডিয়া আছে privilege escalation, লাইক আপনি একজন অ্যাটাকার প্রথমে খুব অল্প অ্যাক্সেস নিয়ে সিস্টেমে লগ ইন করে দেন, সেই অ্যাক্সেসটা থেকে সে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস গেইন করে, দেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস গেইন করে সে আশপাশের অন্য সার্ভারগুলোতে অ্যাক্সেস নেয়, দেন সার্ভার থেকে ডাটাবেজে অ্যাক্সেস নেয়, টোটালি আলটিমেটলি পুরো সিস্টেমে অ্যাক্সেস সে গ্রহণ করে। এটাকে বলা হয় প্রিভিলেজ এসকেলেশন। লাইক একজন অ্যাটাকার একটা জেনারেল ইউজার আইডি পাসওয়ার্ড হ্যাক করলো, হ্যাক করার পরে সে ওই ইউজার আইডিতে অ্যাক্সেসিভ প্রিভিলেজ নিয়ে দিল, সেই অ্যাক্সেসিভ প্রিভিলেজ দিয়ে সে ডাটাবেজ লক করলো এবং সিস্টেমগুলোতে অ্যাটাক করলো, সেটাকে বলা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন। এখন আমরা দেখব এই সাইবার সিকিউরিটির এত ডিফারেন্ট টাইপস অফ অ্যাটাক যে হচ্ছে, মূল চ্যালেঞ্জটা কোথায়, কেন আমরা পারতেছি না সেগুলোকে মিটিগেট করতে। তার প্রথম কারণ হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিসটেন্স। আমরা এখানে বসে আছি ঢাকাতে, হয়তোবা সাইবার অ্যাটাকার অ্যাটাক করতেছে আফ্রিকা থেকে, তাকে হয়তোবা আমাদের দেশে ল রেগুলেশন তাকে ধরতে পারতেছি না, ঠিক আছে? এটা একটা মেজর কারণ। গ্রোইং এক্সপেন্স, কন্টিনিউয়াসলি অ্যাটাক করছে, সেই অ্যাটাকগুলো থেকে রক্ষা করার জন্য আমাদের যে পরিমাণ প্রিভেন্টিভ মেজার নেওয়া দরকার প্লাস অ্যাওয়ারনেস করা দরকার, সেটা রিয়েলি এক্সপেন্সিভ, সর্বক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হয় না। অ্যাডভান্স সাইবার থ্রেট, আজকে আমরা যে টেকনোলজি নিয়ে আসছি, অ্যাটাকাররা কিন্তু কন্টিনিউয়াসলি নিজেকে আপডেট করতেছে এবং অ্যাডভান্স হচ্ছে, তো ফলে আমাদের তো কিন্তু ওই অ্যাটাকগুলোকে প্রিভেন্ট করার জন্য নিজেদেরকে অ্যাডভান্স হতে হবে। ফলে এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ সাইবার অ্যাটাকাররা হচ্ছে মোটিভেটেড, স্ট্রংলি ফিনান্সিয়ালি মোটিভেটেড, তারা প্যাট্রোনাইজ বাই মেনি অর্গানাইজেশন, মেনি সোর্স। আমরা যখন কাজ করি তখন দেখা যায় তারা যে পরিমাণ নলেজ স্কিল নিয়ে অ্যাটাক করে, সেই নলেজ স্কিলের অভাবে অনেক সময় এটা ডিফিকাল্ট হয়ে যায়, চ্যালেঞ্জিং, একটা মেজর চ্যালেঞ্জ হিসেবে দেখা যায়। এটার জন্য অনেক কষ্ট করতে হলো, চ্যাটজিপিটি কিন্তু সেই কাজটা অনেক সহজ করে দিয়েছে। তেমনই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা বিল্ড করে নিয়ে আসতে পারি আমাদের ট্রেডিশনাল সিকিউরিটি ডিভাইসের সাথে, তাহলে তার ডিটেকশন রেট কিন্তু অনেক হাই হয়, ফলস পজিটিভ কমে যাবে। এবং কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারি দেখেন, থ্রেট হান্টিং, স্পেশালি থ্রেট হান্টিং মানে হচ্ছে কি কোন জায়গা থেকে আমাদের সাইবার অ্যাটাকটা আসতেছে, থ্রেটটাকে আইডেন্টিফাই করা। এখন আমরা ট্রেডিশনাল থ্রেট কিভাবে আইডেন্টিফাই, ফায়ারওয়াল লগ দেখি, আইপিএস এর লগ দেখি, বাট এআইপিএস, এসআইএম সলিউশন, আইডিএস গুলো অনেক প্রিসাইসলি থ্রেট, কোন সোর্স থেকে থ্রেট আসতেছে, কারা অ্যাটাক করতেছে, সেই জিনিসগুলো অনেক প্রিসাইসলি আইডেন্টিফাই করতে পারে। এটা একটা এরিয়া। সেকেন্ড এরিয়া হচ্ছে ম্যানেজিং ভালনারেবিলিটি। আমাদের সিস্টেমগুলোতে কন্টিনিউয়াসলি ভালনারেবিলিটি আইডেন্টিফাই হয়। ভালনারেবিলিটির জন্য আমরা যেটা করি, আমরা প্যাচ ডিপ্লয় করি, প্রতিটা সিস্টেমে ভালনারেবিলিটি হয়। এখন এই ভালনারেবিলিটিকে মিটিগেট করা খুব ডিফিকাল্ট, টাইমলি মিটিগেট করা যায় না, ডিপেন্ডেন্সি থাকে। এই ক্ষেত্রে এআই খুব বেশি হেল্প করতে পারে আমাদের। আর হচ্ছে রিস্ক এন্ড কমপ্লায়েন্স। রিস্ক বলতে কি, আমি আরেকটা ভেন্ডরের সাথে কানেক্টেড বা আমি আরেকটা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড, তার যদি কোনো ধরনের উইকনেস থাকে, সেই উইকনেসটাও কিন্তু আমার উইকনেস হিসেবে আসবে, এবং সে যদি নন কমপ্লায়েন্ট হয়, আমরা কিন্তু নন কমপ্লায়েন্ট হয়ে যাব। তো এই জিনিসগুলো রিস্ক স্কোরিংগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা এই ক্ষেত্রে কাজ করতে পারি। এআই স্পেশালি হেল্প করবে। আমি নেক্সট একটা স্লাইডে দেখাবো কি ধরনের টুলস কিভাবে সাহায্য করে। আইডেন্টিফিকেশন অফ আননোন থ্রেট, এটা হচ্ছে একটা মজার এরিয়া। আমরা থ্রেটটা আইডেন্টিফাই করি সাধারণত তাদের সিগনেচার অনুযায়ী, মানে যেমন ধরেন প্রি কোভিড, কোভিড যখন আসে নাই তখন কোভিডের কোনো ডিএনএ বা আরএনএ কোনো কিছু ছিল না, ফলে কোভিড যখন আসলো ইনিশিয়ালি কেউ কিন্তু আইডেন্টিফাই করতে পারলো না এটা কোন ডিজিজ। ডিএনএ অ্যানালাইসিস করে তখন আইডেন্টিফাই করা গেল যে এটা কোভিড। দেন কোভিডের বিভিন্ন ভ্যারিয়েন্ট আসলো,
নতুন নতুন ভেরিয়েন্ট আসলো, সাইন্টিস্টরা আইডেন্টিফাই করে ডিএনএ অ্যানালিসিস করে। তেমনি পৃথিবীতে যে ধরনের সাইবার অ্যাটাক এখনো আসে নাই, সেটা কিন্তু ট্রেডিশনাল টুল দিয়ে আইডেন্টিফাই করা সম্ভব না। এখন যদি একটা সাইবার অ্যাটাক একটু ম্যানিপুলেটেড করে ইনফ্রামিটে আসে, আমাদের ট্রেডিশনাল টুল কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না, কারণ তার এই ধরনের সিচুয়েশন নাই। বাট আমরা যদি এখানে এআই বিল্ড করতে পারি, দেন আননোন বিহেভিয়ারের অ্যাটাকগুলোকে সে আইডেন্টিফাই করতে পারবে। সেটা হচ্ছে আমাদের একটা বড় এরিয়া। আমি এই জিনিসগুলো একটু স্কেপ করি। আমরা আর একটা মানে যেহেতু একটু শর্ট করতে চাই, আমরা আর কোন এরিয়াতে কাজ করতে পারি? অ্যাডভান্স থ্রেট প্রিভেনশন। অ্যাডভান্স যে ধরনের থ্রেটগুলো আসতেছে এখনকার যুগে, এপিটি, অ্যাডভান্স পারসিস্টেন্স থ্রেট, বিভিন্ন ধরনের র্যানসমওয়্যার, অ্যাডভান্স লেভেলের থ্রেট, সেগুলো কিন্তু ট্রেডিশনাল টুলসে আপনি কখনো কাজ করতে পারবেন না। সেটার জন্য দরকার হচ্ছে কি এআই বেসড সলিউশন। সেকেন্ড হচ্ছে সিকিউরিটি অপারেশন সোর্স। সক সেন্টার সম্পর্কে আমরা সবাই জানি, সিকিউরিটি অপারেশন সেন্টার, যেখানে সব ধরনের সাইবার অ্যাটাক মনিটর করা হয়, মিটিগেশন করা হয়। এবং এই মনিটর করার জন্য একটা সেন্টারে 4 থেকে 5 জন হিউম্যান রিসোর্স লাগে, এবং 24/7 যদি মনিটর করতে হয় মোটামুটি 20 থেকে 24 জনের একটা রিসোর্স লাগে। তো এই জায়গাটাতে রুমওভার কমানোর জন্য, এবং সবাই কিন্তু স্কিল সেট থাকে না, অটোমেটেড সোর খুব হেল্প করতে পারে। কারণ অটোমেটেড সোর এই বেসড করবে কি, সেগুলো আইডেন্টিফাই করবে, সেই অনুযায়ী সে প্রিভেন্টিভ মেজার নিতে পারবে। একবার যদি তাকে শিখিয়ে দেওয়া হয় টুলসটাকে, এই টুলস নিচেই এই ধরনের মিটিগেশন করতে পারবে। ইন্ডিয়ার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেল্প করতে পারে। মানে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে মানে সিগনেচার বেস অ্যাটাকগুলো ডিটেক্ট হয়। যদি এখানে এআই বিল্ড হয়, দেন কি হবে? নন সিগনেচার বেস মানে বিহেভিয়ার বেস অ্যাটাক, মানে আপনার বিহেভিয়ার কে ম্যানিপুলেট করে কি ধরনের অ্যাটাক করছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। দেন আমরা আরেকটা এরিয়াতে কাজ করতে পারবো, এআই ক্যান হ্যান্ডেল লটস অফ ডাটা। আমাদের যখন অনেক ডাটা থাকে, ট্রেডিশনাল টুলস কিন্তু সেই কাজটা করতে পারে না, এআই বেসড টুলস করতে পারে। বটলিং বট, এটা একটু বলি, বাকিগুলো স্কিপ করতেছি। বটলিং বট, বট মানে হচ্ছে রোবট। রোবটের মাধ্যমে যখন অ্যাটাকগুলো জেনারেট হয়, সেটা ট্যাকেল করার জন্য এআই কাজ করবে। আবার দেখেন এআই কে বলা হয় ডাবল এজ অফ সোর্ড, মানে দুইটা এজ। এআই নিজেও কিন্তু সাইবার অ্যাটাক জেনারেট করে। এখনকার সাইবার অ্যাটাকাররা এআই কে ইউজ করতেছে সাইবার অ্যাটাক করার জন্য। সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের নরমাল টুলস দিয়ে কিন্তু কাজ হবে না। আপনাকে এটাকে প্রিভেন্ট করার জন্য মানে ওই ধরনের এআই এনাবল টুলসই আমার দরকার হবে। এটা হচ্ছে একটা এআই ডিফেন্স সকের থিওরিটিক লাইক আমাদের যত অ্যাটাক আসে, আপনি আমি কিন্তু ট্রেডিশনালি আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। কোন অ্যাটাকের সাথে কার রিলেশন, এই এআই বেসড সলিউশন হলে সে আইডেন্টিফাই করতে পারে কার সাথে কার রিলেশন, কার সাথে গ্রাফ অনুযায়ী সোর্সকে, এবং সেই অনুযায়ী সে অ্যাটাকগুলোকে ডিটেক্ট করতে পারে। এআই বেসড সলিউশনের বেনিফিট কি? হিউম্যান মেশিন টিমিং। এখানে হচ্ছে কি, আগে আমরা সবটা শুধুমাত্র মানুষ কাজ করতো, লগ থেকে দেখে আইডেন্টিফাই করতো। এখানে হিউম্যান আর মেশিনের একটা টিমিং হচ্ছে, মানে পিপল একটা কাজ করতে, মেশিন ইটসেলফ মানুষের কাজটা দেখে সে শিখতে পারতেছে, শিখে সেই অনুযায়ী অ্যাকশন নিচ্ছে। এটা হচ্ছে বড় বেনিফিট। আমরা অনেক সময় প্রায়োরিটাইজ করতে পারি না ঠিকভাবে, বাট এআই প্রপারলি প্রায়োরিটাইজ করতে পারে কোথায় অ্যাটাকটা অরিজিনেট হচ্ছে, কোথায় তার সোর্স, কোথায় মিটিগেট করতে হবে, সেই জিনিসটা সে প্রপারলি করতে পারে। এআই বিভিন্ন ইডিআর ক্ষেত্রে আমার এআই অনেক বেশি কাজ করে। ট্রেডিশনাল ইডিআর কি করতেছে, সে শুধুমাত্র সিগনেচার দেখতেছে ম্যালওয়্যার, বাট আপনার আমার বিহেভিয়ারের মধ্যে যে খারাপ কিছু থাকতে পারে, ইনসাইডার অ্যাটাকার হচ্ছে সাইবার সিকিউরিটির সবচেয়ে বড় ডেঞ্জার। ইনসাইডার অ্যাটাকার কি কাজ করতেছে ল্যাপটপে, ডেস্কটপে, সেটা থেকে সে বিহেভিয়ার আইডেন্টিফাই করবে, এবং সেই বিহেভিয়ার আইডেন্টিফাই করে এটা কি ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি না জেনুইন অ্যাক্টিভিটি সেটা আইডেন্টিফাই করতে পারে। এই ক্ষেত্রে আমরা এআই কে ভালোভাবে ইউজ করতে পারি ইডিআর এর ক্ষেত্রে। আমরা ওয়াপের নাম শুনেছি সবাই, না? ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, বিশেষ করে অ্যাপ্লিকেশনকে অ্যাটাক থেকে প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করি। এআই বেস ক্ষেত্রে আমরা প্রচুর দেখি জেনারিক ওয়েবসাইট গুলোতে এসকিউএল ইনজেকশন হচ্ছে,
ক্রস সাইট স্ক্রিপ্টিং করছি, ডিডোস অ্যাটাক করছি। আবার আপনি ওয়াফকে যদি ব্লকিং মোডে দিয়ে দেন, সেটা অনেকগুলো ট্রাফিক লস করে। আমরা এআই বেসড সলিউশন হলে সে প্রিসাইসলি এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারে। ইন্ট্রুশন ডিটেকশনের ক্ষেত্রে সেম, এআই বেসড সলিউশন আমাদের ইন্ট্রুশন ডিটেকশন রেটকে খুব ভালো করে আপনি অনেক রিসার্চ করছে এই নিয়ে, যে এআই বেসড আইডিএস, নন এআই বেসড আইডিএস এর কার্যকারিতা নিয়ে সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে এআই বেসড মানে সলিউশনগুলোর কার্যকারিতা নন এআই বেসড সলিউশনের চেয়ে 40 to 50% বেশি, এবং ওভার দ্য টাইম তাদের ইফেক্টিভনেস আরো বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বেনিফিট। এই ছিল আমাদের মানে এআই আমাদের কি কি ভাবে হেল্প করতে পারে, বিশেষ করে সাইবার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। আপনাদের যদি কোশ্চেন থাকে, আপনার মনে হয় কোশ্চেনগুলো একটা বা দুটো দেয়া করি, বাকিটা আমরা পরে দেব। আমরা খুব দুটা কোশ্চেন দেব, একটু কুইক যদি ডিরেক্টিভ কোশ্চেনে চলে যাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমার কোশ্চেনটা হলো যে ফলস পজিটিভ অথবা ফলস নেগেটিভ যে রেজাল্টগুলো আসছে ওগুলো কিভাবে মিটিগেট করা হচ্ছে, আর নিজস্ব কোনো মডেল ট্রেন করে আবার হ্যান্ডেল করা হচ্ছে। ওকে, এটা হচ্ছে কি ফলস পজিটিভ ফলস নেগেটিভ, এটা হচ্ছে কি যে কোম্পানি তৈরি করে তাদের কিছু অ্যালগরিদম থাকে, মোস্ট অফ দ্য কেস তারা অ্যালগরিদমটা আনবিল্ড করে না কারো কাছে। আর ইচ্ছা করলে আপনি যদি ওপেন সোর্স হয় সেখানে আপনি আপনার মডেল ইমপ্লিমেন্ট করতে পারবেন। কমার্শিয়াল সলিউশনের ক্ষেত্রে তাদের নিজস্ব মডেলটাকে ফলো করতে হবে। ধন্যবাদ। আমরা আরেকটা কোশ্চেন নেই, তারপরে আমরা অফসাইডে ডিসকাস করব কোশ্চেনগুলো। আসসালামু আলাইকুম, আমি ইয়াসির। আমি একটু ছোট করে বলছিলাম যে এআই এর যেরকম অনেক বেনিফিটস আছে এরকম পিটফলস আছে। যেমন অস্ট্রেলিয়া তো একটা টুল ডেভেলপ করেছে যেটা দিয়ে স্কিন ক্যান্সার খুব র্যাপিডলি ডায়াগনোজ করতে পারছে। আবার অস্ট্রেলিয়াতে ডেলয়েটের মতো কোম্পানি তারা এআই জেনারেটেড একটা রিপোর্টের জন্য 414,000 কম্পেনসেট করতে পেরেছে। হ্যাঁ, যে সেখানে কোনো রেফারেন্স ফলস রেফারেন্স ছিল বা একটা হাইকোর্টের একটা স্টেটমেন্ট ফলসলি জেনারেটেড। তো এআই যখন এরকম হ্যালুসিনেট করবে, আমরা এরকম ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির মতো সেনসিটিভ ইন্ডাস্ট্রিতে এগুলো কিভাবে ট্যাকেল করব? থ্যাংক ইউ। ধন্যবাদ। খুবই একটা ভ্যালিড, মানে আমি এটা যেটা বলেছিলাম যে এআই হচ্ছে টু এজ অফ সোর্ড। এআই মানে অনেক রিস্ক আছে, এআই সেলফে রিস্ক আছে। মানে এআই কে আপনি যখন সাইবার সিকিউরিটি প্রিভেনশনে শিখাচ্ছেন, রুলগুলো আপনাকে শিখাচ্ছেন, সে নিজেও তো শিখে সাইবার অ্যাটাক জেনারেট করতে পারে, এবং এটা হচ্ছে অনেক ক্ষেত্রে। এটা মিটিগেট করার যে উপায়টা, এআই থেকে আপনি কোন রুল লার্ন করাচ্ছেন, ক্লিন আপ করাচ্ছেন, সেটাকে কন্টিনিউয়াসলি অডিট করতে হবে, এবং আপনাকে রিস্কটাকে অ্যাসেস করতে হবে। লাইক আপনার এই ক্ষেত্রে পার্টিকুলার সিনারিতে যদি হাইয়েস্ট লেভেলে অ্যাটেম্প হয়, কি ধরনের মানে আপনার রিস্ক হতে পারে এবং বাড়ছে সেটার বেনিফিট কি, সেই রিস্ক অ্যানালাইসিস করে বেনিফিটের বেসিসে আপনাকে ইমপ্লিমেন্টেশন শুরু করতে হবে। ফার্স্টলি যে আমরা কোনো হাই রিস্ক এরিয়াতে ইমপ্লিমেন্ট করতে পারবো, নট লাইকলি দ্যাট, মানে আমাদেরকে লেস ইম্প্যাক্টফুল এরিয়াতে প্রথমে ইমপ্লিমেন্ট করে এটাকে ট্রায়াল করতে হবে, দেন আমরা হাই এরিয়াগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আজাদ ভাই। আমরা কোশ্চেনে যাব না, আমরা আজাদ ভাইয়ের জন্য ছোট একটা আমাদের থ্যাঙ্কস আছে। আমি আমাদের প্রেসিডেন্ট জুবাইর ভাইকেও ডাকছি। আজাদ ভাই আজাদ ভাই হচ্ছে হেড অফ পার্টি সিকিউরিটি স্ট্যান্ড লিমিটেড, এবং উনি আইসাকার এক্স জেনারেল সেক্রেটারি।